বছর ঘুরে আবার এসেছে পবিত্র মাহে রমজান। সিয়াম সাধনার মাস রমজানকে সামনে রেখে প্রথম তারাবিতেই মসজিদে মসজিদে দেখা গেছে মুসল্লিদের উপচে পড়া ভিড়। বড়দের পাশাপাশি নামাজে এসেছে শিশুরাও। সেহরি খেয়ে আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় রোজা রাখেন ধর্মপ্রাণ মুসলমানরা। মনির হোসেন তপুর রিপোর্ট। শুরু হলো পবিত্র মাহে রমজান, সংযম, আত্মশুদ্ধি আর সিয়াম সাধনার মাস। শনিবার বাংলাদেশের আকাশে পবিত্র রমজান মাসের চাঁদ দেখার পর ধর্মপ্রাণ মুসলমানদের মধ্যে খুশির আবহ ছড়িয়ে পড়ে। এশার নামাজ শুরুর আগে থেকেই মসজিদে দেখা যায় মুসল্লিদের ঢল। অনেকে আবার নামাজের আগে নিজে আতর নিচ্ছেন এবং পরিচিতদের দিচ্ছেন। জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে শনিবার রাত ৮টায় এশার নামাজের পর আদায় করা হয় তারাবির নামাজ। যে ইমাম সাহেবেরা নামাজ আদায় করেছেন, ওনাদের কোরআন তেলাওয়াত অনেক ভালো লেগেছে গতবারের চাইতে। জীবনের প্রথম এত সুন্দর তারাবি পড়ছি ভাই, মন ঠান্ডা হয়ে গেছে। শুধু বাইতুল মোকাররম নয়, রাজধানীর সব মসজিদে তারাবির নামাজ আদায়ে মুসল্লিদের ভিড় দেখা গেছে। সিয়াম সাধনার মাধ্যমে আল্লাহকে খুশি করার প্রত্যয় ব্যক্ত করেন মুসল্লিরা। অতীতের শিক্ষা নিয়ে ভবিষ্যতে যেমন বাংলাদেশ সুখে শান্তি থাকতে পারে, এই আশা আমি সবার কাছে করি। দল মত নির্বিশেষে, জাতি বর্ণ নির্বিশেষে সবাই একসাথে বসবাস করতে পারি, আল্লাহর কাছে এই ফরিয়াদ করি। সিস্টেমের আমূল পরিবর্তন করতে হলে সবকিছু নিরপেক্ষভাবে মানুষের সামনে উপস্থাপন করতে হবে। বাজারে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম যেন কম রাখে, সেটার জন্য আমি দেশবাসীকে বলব। পৃথিবীর অন্যান্য দেশে দাম বাড়ে না, আমাদের দেশে শুধু বাড়ে। আমাদের সংস্কারের কথা বলে প্রতিনিয়ত আমাদের সংস্কারের কথা বলছি, কিন্তু মূলত এই সংস্কার করা দরকার, যে সংস্কারটি হচ্ছে খাদ্যের সংস্কার দরকার, যেটা মূল সংস্কার। ধর্মপ্রাণ মুসলমানদের কাছে রমজান সংযম, আত্মশুদ্ধি ও ত্যাগের মাস। এই মাসে সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত পানাহার থেকে বিরত থাকবেন মুসলমানরা। মুসল্লিরা পরিবার পরিজন নিয়ে পছন্দের খাবার খেয়ে প্রথম সেহরি করেন। আল্লাহর কাছে হাত তুলে রহমতের জন্য ফরিয়াদ করেন সবাই। পবিত্র এই মাসে আত্মকেন্দ্রিকতা ভুলে সংঘাত ও হিংসা বিদ্বেষহীন এক পৃথিবীর প্রত্যাশা মুসল্লিদের। পবিত্র মাহে রমজানের রহমত ছড়িয়ে পড়ুক প্রতিটি ক্ষেত্রে। ভেদাভেদ ভুলে ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হয়ে দেশ ও জাতির উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার কথা জানিয়েছেন মুসল্লিরা। মনির হোসেন তপু, এটিএন বাংলা, ঢাকা। টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। অন্তর্বর্তী সরকারের কাছে সব পার্টি সমান, এমনটা জানিয়ে প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, নির্বাচনে অংশ নিতে সব দলের জন্য সমান সুযোগ তৈরি করছে সরকার। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। বিএনপির দাবির প্রেক্ষিতে প্রেস সচিব জানান, দুটি টাইম ফ্রেম দিয়ে নির্বাচনের রোডম্যাপ আগেই ঘোষণা করেছেন প্রধান উপদেষ্টা। বিস্তারিত জানাচ্ছেন একরামুল হক সায়েম। জুলাই গণ অভ্যুত্থানের সম্মুখ সারির ছাত্রনেতাদের নেতৃত্বে শুক্রবার যাত্রা শুরু করেছে নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি। তবে অন্তর্বর্তী সরকারের সাথে তরুণদের এই দলের সম্পর্ক নিয়ে আছে নানা আলোচনা। আত্মপ্রকাশ অনুষ্ঠানে যোগ দিতে ছাত্রদের আহ্বানে ফিরোজপুরের জেলা প্রশাসক বাস সরবরাহ করেছেন, এমন খবর ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এ বিষয়টিতে সরকারের অবস্থান ব্যাখ্যা করে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, কোনো পক্ষপাতিত্ব নেই সরকারের। রিকোয়েস্টের প্রেক্ষিতে এবং এক ধরনের প্রেসারের প্রেক্ষিতে তারা 5টি বাস রিকুইজিশন করাতে হেল্প করেন, কিন্তু এই বাসগুলোর কোনো ধরনের কোনো পেট্রোলের খরচ বা এটা যাতায়াতের খরচ, কোনো খরচ এই ডিসি অফিস থেকে দেওয়া হয়নি। আমরা সমস্ত পার্টির কাছে আমরা সমান। ইন্টারিম গভর্নমেন্ট মনে করে সমস্ত পার্টির জন্য সে লেভেল প্লেইং ফিল্ড তৈরি করছে, যাতে সুন্দর একটা ইলেকশনে, সুন্দর ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশনে সমস্ত পার্টি পার্টিসিপেট করতে পারে। এ সময় মার্চের মধ্যে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করতে বিএনপির দাবির বিষয়েও কথা বলেন প্রেস সচিব। আমরা আবারও বলছি, নির্বাচনের রোডম্যাপ কিন্তু দেওয়া হয়েছে। বিএনপি যেটা চাচ্ছেন হয়তোবা যে এক্সাক্ট একটা ডেট চাচ্ছে। ইন্টারিম গভর্নমেন্ট বারবার বলেছে, যদি পলিটিক্যাল পার্টিগুলো মনে করে যে কম রিফর্ম করে তাড়াতাড়ি ইলেকশনের দিকে দেশ ধাবিত হবে, তাহলে এটা ডিসেম্বরের মধ্যে ইলেকশন হবে। আর যদি না, ওনারা পলিটিক্যাল পার্টি চান যদি আরও কিছু রিফর্ম হওয়ার পরে ইলেকশন, সেক্ষেত্রে আরও 3 মাস এটা দেরি হতে পারে। এবারে রমজানে গতবারের চেয়ে নিত্যপণ্যের দাম সহনীয় বলে সংবাদ সম্মেলনে জানান শফিকুল আলম। পণ্যের দাম কিভাবে সহনীয় পর্যায়ে আনা যায়, সে লক্ষ্যে ইন্টেন্সিভলি কাজ করা হয়েছে এবং আমরা আজকে বলতে পারি, আজকে
আমাদের কাছে যে ডেটা আছে যে জিনিসপত্রের দামের, বিশেষ করে নিত্য প্রয়োজনীয় ভোগ্য পণ্যের, সেখানে স্পষ্ট দেখা যাচ্ছে যে গত রোজার থেকে এই রোজায় বেশিরভাগ পণ্যেরই দাম সহনীয় পর্যায়ে এসে কমেছে। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে সরকার নিবিড়ভাবে কাজ করছে বলেও জানায় প্রধান উপদেষ্টার প্রেস উইং। ইকরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা। চলতি মাসের মধ্যে জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণা না করলে গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলো নতুন সিদ্ধান্ত নিতে বাধ্য হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। নতুন রাজনৈতিক দলকে স্বাগত জানিয়ে তিনি বলেন, যারা জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন, নতুন সংবিধান বা গণপরিষদের কথা বলছে, তারা গণতান্ত্রিক উত্তরণের পথকে দীর্ঘায়িত করতে চায়। বিস্তারিত থাকছে কামরুজ্জামান রাজীবের রিপোর্টে। রাজনীতি ঘিরে আগে মাটি পরে গাছ। গণতন্ত্র পুনরুদ্ধার সংগ্রামে খালেদা জিয়া ও তারেক রহমানের ত্যাগ ও নেতৃত্ব শীর্ষক আলোচনা সভার আয়োজন করে ন্যাশনালিস্ট রিসার্চ ফাউন্ডেশন। রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে অনুষ্ঠানে সংগঠনের আহ্বায়ক সাংবাদিক সৈয়দ আবদাল আহমেদ রচিত খালেদা জিয়ার জীবনী ভিত্তিক নন্দিত নেত্রী খালেদা জিয়া বইয়ের মোড়ক উন্মোচন করা হয়। এতে অংশ নিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠায় খালেদা জিয়া ও তারেক রহমানের আত্মত্যাগের কথা তুলে ধরেন বক্তারা। প্রধান অতিথির বক্তব্যে বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ বলেন, সংস্কারের সাথে নির্বাচনের কোনো সম্পর্ক নেই। দ্রুত গণতন্ত্রের পথে উত্তরণে চলতি মাসেই জাতীয় নির্বাচনের রোডম্যাপ দিতে হবে। মাননীয় প্রধান উপদেষ্টা, আপনি এই নিয়ে বিনিয়ে আর বলার প্রয়োজন নেই। বিদেশি সংবাদ সংস্থাকে আপনি সাক্ষাৎকার দিয়ে বলতে পারেন যে আমরা ডিসেম্বরের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের জন্য চেষ্টা করছি। তা আপনি দেশে একটা সংবাদ সম্মেলন করে কেন রোডম্যাপ দিতে পারেন না? আপনাকে অতি শীঘ্র জাতীয় সংসদের রোডম্যাপ প্রদান করতে হবে, নির্বাচনের রোডম্যাপ। যদি আপনি কোনো বাহানায় এই মাসের মধ্যে জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ প্রদান না করেন, তাহলে সেটা আমরা রাজনৈতিকভাবে গণতান্ত্রিক শক্তিগুলো বসে আমাদেরকে পুনরায় নির্ধারণ করতে হবে আমরা কোন প্রক্রিয়ায় গণতান্ত্রিক এ সময় নতুন রাজনৈতিক দলের সংবিধান পুনর্লিখন ও গণপরিষদ নির্বাচনের দাবির উদ্দেশ্য নিয়ে প্রশ্ন রাখেন তিনি। বলেন, যারা আগে স্থানীয় নির্বাচনের কথা বলছে, তারা গণতন্ত্র উত্তরণের পথকে বিলম্বিত করতে চায়। সংবিধানটাকে আমরা এখন পুরোপুরি অন করি না বলেই ব্যাপক সংস্কারের প্রয়োজন দেখা দিয়েছে। কিন্তু গণপরিষদ কেন হবে? এর মধ্যে আরো একটি উদ্দেশ্য আছে। যারা গণপরিষদের বিষয় সামনে আনছে, যারা সেকেন্ড রিপাবলিকের বিষয় সামনে আনছে, হয় তারা বুঝে না অথবা বুঝে আমাদের এই রাষ্ট্র ব্যবস্থাকে আরো দীর্ঘায়িত একটি গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে নিয়ে যাওয়ার ষড়যন্ত্র আছে। এতে বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, জিয়াউর রহমান যে রাজনৈতিক দর্শন দিয়েছিলেন তা আর কেউ দিতে পারেনি। অনেক ভালো ভালো কথা বললেও কোনো রাজনৈতিক দর্শন দিতে পারেনি নতুন রাজনৈতিক দল। জিয়া একটা রাজনৈতিক দর্শন দিয়েছে, আজকে অনেকে রাজনৈতিক দল করছে, অনেক ভালো ভালো কথা তারা বলেছে রাষ্ট্র সম্পর্কে, এ সম্পর্কে, কিন্তু একটা পলিটিক্যাল ফিলোসফি কিন্তু আমি পাইনি। কামরুজ্জামান রাজীব, এটিএন বাংলা, ঢাকা। নিজেদের মধ্যকার ঐক্য বজায় রেখে তরুণদের সমর্থন ধরে রাখার উপর নির্ভর করছে জুলাই বিপ্লবের কারিগরদের দল জাতীয় নাগরিক পার্টির সাফল্য ব্যর্থতা বলে মনে করছেন বিশ্লেষকরা। গণ অভ্যুত্থানের পর নতুন রাজনৈতিক দল দেশবাসীর কাছে কাঙ্ক্ষিত ছিল জানিয়ে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, ঘোষণাপত্র বাস্তবায়নে দৃশ্যমান ভূমিকা রাখতে পারলে দেশের মানুষের বড় সমর্থন পাবে তরুণদের দলটি। সেই সাথে কোনো পন্থী না হয়ে দেশের স্বার্থে আপামর মানুষের কণ্ঠস্বর হওয়ার তাগিদ দেন তারা। রিপোর্ট করছেন আদিন সজীব। জনতা ইয়াপস না সংগ্রাম। ২৪-এর অভ্যুত্থানে দেশের রাজনীতিতে বড় পট পরিবর্তন করে দুঃশাসনের পতন হলো যাদের নেতৃত্বে। জুলাই বিপ্লবের ৭ মাসে এসে নতুন ধারার রাজনীতিতে সেই তরুণরাই সক্রিয় হলেন। ২৮ ফেব্রুয়ারি জাতীয় সংসদ ভবনের সামনে জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশের মধ্য দিয়ে ৭১-কে পরবর্তী যে বাংলাদেশ, ওই যে জায়গাটা, এখানে তারা একটা শূন্যতাকে
আবিষ্কার করেছে, তারা একটা স্বপ্নকে সামনে নিয়ে মাঠে নেমেছে। অবশ্যই আমি এটাকে স্বাগত জানাই। একটি স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে এবং তারা সফল হয়েছে, কিন্তু দ্বিতীয় যুদ্ধটা কিন্তু আরও কঠিন, আর সেটি হচ্ছে যে দেশ নির্মাণ। এই ভূখণ্ডের সবার স্বার্থ, অধিকার, মর্যাদা প্রতিষ্ঠা হয়, যেটি আমাদের স্বাধীনতার ঘোষণাপত্রে আছে। নতুন রাজনৈতিক দল মানুষের আকাঙ্ক্ষা বাস্তবায়নে কতটা সফল হবে কিংবা কতটা বৈচিত্র্য আনতে পারবে দেশের রাজনীতিতে, তা নিয়ে আশা জাগলেও জনমনে আছে নানা প্রশ্ন। বাংলাদেশের ইতিহাস বলে প্রতিটি পরিবর্তনের পর জনগণের মধ্যে আকাঙ্ক্ষা তৈরি হয়। তারা বিভেদের বদলে ঐক্য এবং প্রতিহিংসার বদলে সামাজিক রাজনৈতিক সম্প্রীতির কথা বলেছে। এটিও রাজনৈতিক প্রতিজ্ঞা হিসাবে কিন্তু খুবই মানুষের দৃষ্টি আকর্ষণ করবে। যে জায়গাটাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া উচিত সেটা হলো যে নিজেদের মধ্যে মতপার্থক্য হবে, ঝগড়া ফেসাদ হবে, অনেক কিছুই হবে, কিন্তু আমরা যেন কোনো অবস্থাতেই আমরা সংকট নিরসনে যেন ভায়োলেন্সের রাস্তায় না যাই। আত্মপ্রকাশের ঘোষণাপত্রে গণপরিষদ নির্বাচন এবং নতুন সংবিধান প্রণয়নে অগ্রাধিকারের কথা বলা হলেও তা বাস্তবায়নে প্রয়োজন হবে সব রাজনৈতিক দলের ঐকমত্য। কোনো দলীয় স্বার্থে, ব্যক্তিগত স্বার্থে আমরা কোনো দেশের দিকে ঝুঁকব না। এই দেশগুলোর সাথে সম্পর্ক ভালো রাখতে হবে। তার মানে এই না যে আমি আমার সার্বভৌমত্বের জায়গাটাকে স্যাক্রিফাইস করে এই দেশগুলোর দিকে আমি ঝুঁকে পড়ব। তারা গণপরিষদ নির্বাচনের কথা বলছে। এখন এ ব্যাপারে রাজনৈতিক ঐকমত্য তৈরি হবে কিনা, জাতীয় সংসদ নির্বাচন, গণভোটের কথাও সামনে এসেছে। এখন সব কিছুতে কিন্তু জাতীয় ঐকমত্য দরকার। অন্তর্বর্তী সরকারের পদ ছেড়ে জাতীয় নাগরিক পার্টির হাল ধরেছেন নাহিদ ইসলাম। দলের শীর্ষ নেতৃত্বেও সবাই অভ্যুত্থানের পরিচিত মুখ। তবে জুলাই বিপ্লবের লক্ষ্য বাস্তবায়নে এখনও দুজন ছাত্র প্রতিনিধি আছেন সরকারে, তা নিয়ে আলোচনাও হচ্ছে নানা মহলে। এই বয়সে একটা ছেলে যে এই ধরনের একটা লোভনীয় জায়গা ছেড়ে চলে আসছে, এটা অবশ্যই তার যে সদিচ্ছা, এই সদিচ্ছাটাকে প্রমাণ করে। এরকম উদাহরণ কিন্তু বাংলাদেশের রাজনীতিতে কম। একই সঙ্গে যে প্রশ্ন যে এই রাজনৈতিক প্রক্রিয়ায় আরও দুজন নেতা ছিলেন, তাদের কি অবস্থান হবে? গণতান্ত্রিক চরিত্র রক্ষায় তরুণদের প্রতিশ্রুতি ইতিবাচক জানিয়ে কাজের মাধ্যমে ভূমিকা রাখার তাগিদ বিশ্লেষকদের। আদ্দিন সজীব, এটিএন বাংলা, ঢাকা। চলতি মাসে শেখ হাসিনার বিরুদ্ধে দায়ের করা বিশেষ মামলাগুলোর তদন্ত প্রতিবেদন আদালতে দাখিল করা হবে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান প্রসিকিউটর তাজুল ইসলাম। সিলেটের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক কর্মশালায় তিনি এই কথা জানান। ভারতের সাথে বাংলাদেশের বন্দি বিনিময় চুক্তির আওতায় দেশটির সরকার শেখ হাসিনাকে ফিরিয়ে দেবে বলেও তিনি মন্তব্য করেন। এছাড়া ইন্টারপোলের মাধ্যমে তাকে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার উদ্যোগ নেওয়া হবে বলে জানান চিফ প্রসিকিউটর। শিল্প উপদেষ্টা আদিলুর রহমান ও অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান সহ অন্যান্যরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। হাসিনাকে ফিরিয়ে আনার জন্য যে আইনগত পদক্ষেপগুলো আছে, একটা হচ্ছে যে ইন্টারপোলের মাধ্যমে তাকে রেড নোটিশ জারি করে গ্রেপ্তারের চেষ্টা, সেটা সরকারের পক্ষ থেকে অব্যাহত আছে। আমরা যখন গ্রেপ্তারি পরোয়ানা ট্রাইব্যুনাল থেকে পেয়েছি, সেটার আলোকে ইন্টারপোলের কাছে আমরা পাঠিয়েছি তাকে যাতে গ্রেপ্তার করা হয়। তা আমরা চাইব যে ভারতকে সিদ্ধান্ত নিতে হবে যে তারা একটা অপরাধীর পক্ষে অবস্থান নেবেন নাকি গণহত্যাকারীদের বিচারের প্রশ্নে, ন্যায় বিচারের প্রশ্নে একটা আইনের শাসনের প্রতি তাদের অবস্থান গ্রহণ করবেন। সীমান্ত রক্ষায় বিজিবিকে বিশ্বমানের করে গড়ে তোলা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। কক্সবাজারে বিজিবির নবগঠিত 4টি ব্যাটালিয়নের উদ্বোধন শেষে কথা বলেন তিনি। এ সময় বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল আশরাফুজ্জামান সিদ্দিকী বলেন, ভারত সীমান্ত হত্যা বন্ধ না করলে কঠোর হবে বিজিবি। কক্সবাজার প্রতিনিধি মোয়াজ্জেম হোসেন শাকিলকে সাথে নিয়ে রিপোর্ট করছেন মিজান শাহজাহান। উখিয়া ব্যাটালিয়ন, স্টেশন সদর দপ্তর ঢাকা, গার্ড পুলিশ ব্যাটালিয়ন ঢাকা ও K9 ইউনিট অ্যান্ড ট্রেনিং সেন্টার গাজীপুরের আত্মপ্রকাশ উপলক্ষে বিজিবির কক্সবাজার রিজিয়ন প্রশিক্ষণ মাঠে এই আয়োজন। সারা দেশে বিজিবির 5টি রিজিয়ন রয়েছে। কক্সবাজার রিজিয়নের অন্তর্ভুক্ত 2টি সেক্টরের আওতায় এতদিন 7টি ব্যাটালিয়ন সীমান্তের অতন্দ্র প্রহরী হিসাবে কাজ করছিল। 8ম ব্যাটালিয়ন হিসেবে উখিয়া যুক্ত হওয়ায় মিয়ানমার সীমান্তে বিজিবির জনবল বাড়ল। সীমান্তে নিরাপত্তা পরিস্থিতি। নবগঠিত ব্যাটালিয়নের পতাকা উত্তোলন শেষে সংবাদ সম্মেলনে কথা বলেন বিজিবি মহাপরিচালক। কসবা সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নাগরিকের মৃত্যু প্রসঙ্গে তিনি বলেন, সীমান্তে গুলি বন্ধ না হলে আগামীতে ভারতীয় নাগরিকরা অবৈধভাবে অনুপ্রবেশ করলে একই পথ অনুসরণ করতে বাধ্য হবে বিজিবি। ভারতীয় অনুপ্রবেশ যারা করে
তো তাদের প্রতিও তো আমরা সুন্দরভাবে নিয়মের মধ্যে আমরা যে তাদেরকে গ্রেফতার করে হস্তান্তর করি সেটা কতটুকু আর করা যাবে। আমাদের এদিক থেকে যত যাই হোক, অবৈধ অনুপ্রবেশকর যাই হোক, হত্যা কোনো চূড়ান্ত একটা সমাধান হতে পারে না। তো সেই বিষয়ে আমাদের এটা অব্যাহত থাকবে এবং আরও একটি যদি হয় আমরা আরও কঠোর অবস্থানে যাব। এ সময় স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, বিগত কয়েক বছরে মিয়ানমারের অভ্যন্তরে চলমান সহিংসতার জেরে বাংলাদেশ মিয়ানমার সীমান্তে নিরাপত্তা জোরদার করা হয়েছে। এলাকা দিয়ে বেশিরভাগ মাদক চলে আসে এবং আরও তো রোহিঙ্গা সমস্যাতে একটা বড় ধরনের সমস্যা রয়ে গেছে। এই জন্য এই ব্যাটালিয়নটা খুবই দরকার ছিল। সীমান্ত এখন যে অবস্থায় আছে একেবারে পুরানো নিরাপদ আছে। বাংলাদেশ ও মিয়ানমার সীমান্তে কোনো নিরাপত্তা ঝুঁকি নেই এমন দাবিও করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। ভারত ও মিয়ানমার সীমান্তে যখন উত্তেজনা বাড়ছে তখন বিজেপি তাদের সক্ষমতা বাড়ানোর জন্যই নতুন ইউনিট প্রতিষ্ঠা করছে। মিজান শাহজাহান, এটিএন বাংলা, কক্সবাজার।